কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ। আজ সন্ধ্যাতেই সিইও আরিজ আফতাবের সঙ্গে রয়েছে বৈঠকে থাকবেন অন্যান্য আধিকারিকরাও। আর একবার আপনাদের জানি রাখি, আজ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে মৈত্রী। আজকেই আমাদের জানাচ্ছিল যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ ১৪ জন সদস্য কিন্তু আজকে আসতে চলেছে, যার নেতৃত্বে থাকবেন মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। এবং আজকেই বেঞ্চের সমস্ত সদস্যরা এসে পৌঁছাচ্ছেন। আজকে সন্ধ্যে ৬টার সময় আরিজ আফতাবের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা এই বেঞ্চে। এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে তাদের একেবারে ম্যারাথন বৈঠক রয়েছে, একাধিক বৈঠক রয়েছে, রাজনৈতিক স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক রয়েছে। অন্যদিকে বিভিন্ন জেলার ডিএম, এসপি এবং ইলেকশন অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের জেলা প্রশাসনের প্রধান অর্থাৎ মুখ্য সচিব এবং ডিজিপি তাদের সঙ্গে কিন্তু বৈঠক রয়েছে, সেটা পরশুদিন। ফলে সার্বিকভাবে নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন এসে সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছে এবং তারা যে নির্দেশ দিয়েছিলেন তা কতটা পালন করা হয়েছে, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছিল তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে কি পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা নির্দিষ্ট করার জন্য কি পরিস্থিতি করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কোনো অভাব অভিযোগ আছে কিনা বা তাদের কোনো রেকমেন্ডেশন আছে কিনা, সেই সবটাই কিন্তু শুনতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ। এবং তারা সেই অনুযায়ী কিন্তু নির্দেশিকাও তারা বেশ কিছু দিতে পারেন বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। ভোটের দিন ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা বিজেপির। পদ্মের তালিকায় বাংলার কুড়ে। কাঁথি এবং আলিপুরদুয়ারের প্রার্থী বদল। কাঁথির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আলিপুরদুয়ারে জন বার্লার বদলে মনোজ টিক্কা। লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় বাংলার 4 বিজেপি বিধায়ক। লোকসভা ভোট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ১৯৫ জনের তালিকায় বাংলার ২০। বহু বছর ধরে কাঁথির সাংসদ শিশির অধিকারী, এবার সেই কাঁথিতে আর এক অধিকারীকেই প্রার্থী করল বিজেপি। নিউজ ১৮ বাংলার খবরেই সিলমোহর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পদ্মপ্রার্থী শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। প্রথম তালিকায় মূলত পুরনোদের ওপরেই আস্থা রেখেছে মোদী শাহের দল, তবে বাদ গেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আলিপুরদুয়ার আসনে তার জায়গায় বিজেপি প্রার্থী করেছে বিধায়ক মনোজ টিগ্গাকে। লোকসভার টিকিট পেয়েছেন বিজেপির আরও 3 বিধায়ক। মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী এবং ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায়। ঘাটালের বর্তমান সাংসদ অভিনেতা দেব তৃণমূল এবারেও তাকে টিকিট দিলে ঘাটালে অভিনেতা বনাম অভিনেতার লড়াইয়ের সম্ভাবনা। এবারও বালুরঘাটে প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোচবিহারে নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ। রানাঘাট থেকে এবারেও টিকিট পেয়েছেন জগন্নাথ সরকার। বনগাঁ থেকে আবার পদ্মপ্রার্থী বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর। হুগলি থেকেই লড়বেন লকেট চট্টোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপি এবার টিকিট দিল ভোজপুরি গায়ক পবন সিংকে। নিউজ ১৮ বাংলা। 42 सीटों पर कमल खिलना चाहिए। আর গতকালই লোকসভা ভোটের বিজেপির প্রথম তালিকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির প্রথম তালিকায় বাংলার ২০ জন। হাওড়ার প্রার্থী রথেন চক্রবর্তী প্রার্থী ঘোষণার পরের দিন থেকেই শুরু করলেন ভোট প্রচার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিসের কাছ থেকে একটু জেনে নেব। দেবাশিস, নাম ঘোষণা গতকালই হয়েছে আর আজই ভোট প্রচার শুরু করে দিলেন রথীন বাবু। ঠিক কিভাবে শুরু করলেন রথীন চক্রবর্তী তার ভোট প্রচার? দেখো, একেবারে রথীন চক্রবর্তীর নাম ঘোষণার পরের দিনই অর্থাৎ রোববার সকালেই তিনি তার বাড়ির সামনে যে
কালীবাবু বাজার, সেখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন, সেখানে ঠাকুরকে মাল্যদান করেন, তারপরে তিনি বেরিয়ে পড়েন কর্মী সমর্থকদের সাথে। মূলত রাস্তায় সেইভাবে কোনো প্রচার না করলেও তার বেশ কিছু জায়গায় যেখানে যারা মূলত রয়েছেন বা বিজেপির সমর্থকরা তাদের বাড়ি বাড়িতে গেছিলেন এবং বেশ কিছু দেওয়াল লিখনের সাথে যোগ দেন। এবং এই যে ভোট হবে, তার ভোটের জন্য যে একটি নির্বাচনী অফিস, সেই দপ্তরও উদ্বোধনের কথা রয়েছে আজকে। ফলে রথীন চক্রবর্তীর নাম ঘোষণার পরেই সকাল সকাল বেরিয়ে পড়া প্রচারে কতটা অক্সিজেন পেল তা নিয়ে কিন্তু অবশ্যই সময় লাগবে বলতে যে রেজাল্ট। ইতিমধ্যেই মেয়র ছিলেন একসময় হাওড়া পুরসভার তৃণমূলের হয়ে, পরবর্তীকালে শিবপুর বিধানসভা কেন্দ্রে মনোজ তিওয়ারির কাছে গত বিধানসভা ভোটে কিন্তু পরাজিত হন। তারপর ফের এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বী করতে চলছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কে হবেন তার উপরে অবশ্য নির্ভর না করলেও তার দাবি তৃণমূলের দুর্নীতিকে সামনে রেখে ভোট লড়াই করবেন। ধন্যবাদ দেবাশিস। আমি হাওড়ার মানুষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তারা আমাকে আগেও সেবার সুযোগ দিয়েছেন। নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত। ওরা তো সম্পূর্ণভাবেই বঞ্চিত, অবহেলিত। নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি। এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে, এখানে না পুরো পরিষেবা পেয়েছে, এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে। কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সব থেকে বেশি বঞ্চিত। মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগা সিটিতে পরিণত হয়, সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব। পরবর্তী খবরে নরেন্দ্রপুরে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। ডাউন লাইনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্রপুরের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। ডাউন লাইনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ, আরো বিস্তারিত বলবে। অর্পণ, নরেন্দ্রপুরে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের তো সমস্যা হচ্ছে, ঠিক কি পরিস্থিতি এখন, কি জানা যাচ্ছে? একদমই দেখো, নিত্যযাত্রীরা যারা কলকারখানায় কাজ করে, কলকাতার বিভিন্ন অংশে তারা কাজ করেন, যারা এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে যারা কাজে যান, তারা অবশ্যই একটা অস্বস্তির মধ্যে পড়েছেন। দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট পরে আপ ট্রেন ছাড়া হলেও কিন্তু এখনো পর্যন্ত ডাউন ট্রেন ছাড়ার কাজ এখনো ছাড়েনি। অর্থাৎ স্বাভাবিকভাবেই যারা কাজে যাচ্ছিলেন তারা আটকে পড়েছেন। আপ এবং ডাউন ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে আপ ট্রেন ছাড়লেও ডাউন ট্রেন এখনো পর্যন্ত ছাড়া সম্ভব হয়নি, কারণ এখনো পর্যন্ত ওভারহেডের কাজ চলছে। নরেন্দ্রপুরের আগে সমস্ত ডাউন ট্রেনগুলো বন্ধ হয়ে রয়েছেন এবং যেহেতু ডাউন ট্রেন বন্ধ, সেই কারণে কিন্তু বিভিন্ন স্টেশনে আপ ট্রেনও কিন্তু সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে চলছে। এবং যারা কাজে বেরিয়েছিলেন সকালে, তারা কিন্তু এখনো পর্যন্ত কলকাতা তারা পৌঁছাতে পারেননি। স্বাভাবিকভাবেই বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেনগুলো, যেমন ক্যানিং লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, নামখানা লোকাল, এই সমস্ত লোকালগুলো কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ধন্যবাদ অর্পণ। ধূপগুড়িতে ব্যাংকে দাদাগিরি তৃণমূল নেতার। ফ্রিজড অ্যাকাউন্ট খোলার দাবিতে ব্যাংকে চড়াও। সিসি ক্যামেরার ফুটেজ, সেই ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে। ধূপগুড়িতে ব্যাংকে দাদাগিরি তৃণমূল নেতার। ফ্রিজড অ্যাকাউন্ট খোলার দাবিতে ব্যাংকে চড়াও। আর ব্যাংক ম্যানেজার তিনি কি বলছেন শুনুন। 12টা সাড়ে 12টার দিকে কিছু লোক আসে, তারা প্রত্যেকেই ঋণ খেলাপি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ডাউকিমারি শাখায়। ওনারা টাকা তুলতে পারেননি, এই জন্য আমাকে সরাসরি লাইভ থ্রেট দিচ্ছে, বলছে ডাম্পার চালিয়ে রান ওভার করে দেবে। আমরা প্রত্যেকেই খুবই আতঙ্কিত। অকথ্য কথা গালিগালাজ দিয়েছে, বলছে ডাম্পার চালিয়ে রান ওভার করে দেবে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রীতিমতো ব্যাংক ম্যানেজার ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। ব্যাংক ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে মারার হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, এখন পর্যন্ত প্রশাসনিক ভাবে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেহেতু ব্যাংক ম্যানেজার নিজে বলেছেন যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ঘটনাটি ঘটেছে ডুবকুল ব্লকের অন্তর্গত ডাউকিমারি এলাকায়। সেখানে একটি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে এবং সেই এলাকারই তৃণমূল নেতা এবং তার বেশ কয়েকজন কর্মী, তারা কিন্তু ঋণ খেলাপি বলে সূত্রে মারফত জানা গিয়েছে। তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এদিন 2রা মার্চ দুপুরবেলা নাগাদ সেই ব্যাংকে ঢুকে পড়ে দলবল নিয়ে সেই এলাকারই তৃণমূল নেতা বলে অভিযোগ, এবং ম্যানেজারকে কিন্তু রীতিমতো ধমকি দেয়, তার উপরে চড়াও হয়, অকথ্য ভাষায় গালাগালা করা হয়। সেই অ্যাকাউন্ট
খোলার জন্য। এমনকি তাদের মধ্যে একজন সেই ম্যানেজারকে বাড়ি ফেরার পথে ডাম্পার দিয়ে পিষে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো কিন্তু ব্যাংকের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং খবর চাউর হতে প্রচুর মানুষ এখানে ভিড় জমায় এবং সেই ব্যাংকের মধ্যে যখন অন্যান্য গ্রাহকরা এসেছিলেন সেই পরিস্থিতি দেখে কিন্তু ব্যাংক ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ব্যাংক কর্মীরা। এমনকি ম্যানেজার বলেছেন যেহেতু রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার পর তাদের জীবন সংসার ঘটতে পারে সেই আশঙ্কা করছেন, কারণ সেখানকার দাপুটে তৃণমূল নেতা এবং তার কর্মীরা তাকে কিন্তু হুমকি দিয়েছে ডাম্পার দিয়ে পিষে মারার। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ধূপগুড়ি এলাকায়, কারণ এভাবে ব্যাংকের ভেতরে ঢুকে ঠিক ইলেকশনের আগে এমন ভাবে হুমকি দেওয়া অনেকটাই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে এবং জানিয়ে কিন্তু রীতিমতো চাপলতা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। একেবারে অনেক ধন্যবাদ রকি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রকি চৌধুরীর সঙ্গে। এই গোটা ঘটনা নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। এটা কি ধরনের অসভ্যতা? এর থেকে প্রমাণিত শুধু সন্দেশখালী না, ধূপগুড়িতে এরকম শেখ শাহজাহানের ভাইরা এখনো পর্যন্ত রাস্তাতে অবাধে ঘুরছে। এই শেখ শাহজাহানের ভাইদেরকে আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃণমূল কংগ্রেস এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর এই সমস্ত কুখ্যাত অপরাধীদের ব্যবস্থা আমাদের সরকার আসলে করবে। যদি সে এই কথা বলে থাকে, সে অন্যায় করেছে, অবশ্যই আইনত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত। দলীয় যদি কোনো কর্মী বা নেতা যদি এর মধ্যে যুক্ত থাকে, দলীয় পর্যায়ে তার বিরুদ্ধে তদন্ত হবে, প্রমাণিত হয় যে অবশ্যই সে দোষী, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে, দল সে তার সঙ্গে থাকবে না। তৃণমূল সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জন আহত হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হরিশ্চন্দ্রপুরের রামপুরের সংঘর্ষে আহত হলেন 5 জন। তৃণমূল সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মালদা। ঠিক কি ঘটনা, কি হয়েছিল বিস্তারিত জানবো। সেবক আমাদের সঙ্গে রয়েছে। সেবক, ঠিক কি নিয়ে ঘটনার সূত্রপাত, কি নিয়ে অশান্তি? দেখো, 100 দিনের কাজের যে প্রকল্প, সেখানে টাকার যারা বকেয়া মজুরি পাননি তাদের বকেয়া মজুরি রাজ্য সরকার মেটাবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এরপর বিভিন্ন এলাকায় পঞ্চায়েত ভিত্তিক ভাবে তালিকা তৈরি হচ্ছে যারা বকেয়া মজুরি পাননি, এমন যারা শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। আর এই তালিকা নিয়েই কিন্তু গোলমালের সূত্রপাত। চায়ের দোকানে, যেখানে সিপিএম পঞ্চায়েত সদস্য তারা আলোচনা করছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকায়, যে যারা কাজ করেনি এমন তৃণমূলের সদস্যদের নাম রয়েছে তালিকায়। আর চায়ের দোকানের এই আলোচনা থেকেই যখন বিষয়টি তৃণমূলের কর্মী সমর্থকদের কানে যায়, এরপরেই তাদের দুপক্ষের মধ্যে কিন্তু গোলমাল বেঁধে যায় এবং এই সংঘর্ষ রাত পর্যন্ত চলে। এই সংঘর্ষে দুপক্ষে 5 জন জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে যেতে হয়। দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, আহতরা ভর্তি রয়েছেন এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে। সব মিলিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ধন্যবাদ শিবক। ইন্তাজ নামে যে ছেলেটা আছে, ও কোমর থেকে বেল খুলে আমাকে মারতে এসেছে। তো গ্রামবাসী ওখানে ধরে নিয়েছে, মারতে দেয়নি আমাকে। সব থেকে মহিদুল ইসলাম আহত হয়েছে আর আলাউদ্দিন হসপিটালে ভর্তি আছে। আমরা বাড়িতে থেকে গেছি, বাড়িতে থেকে যাওয়ার পরে আমরা যারা যে আহত হয়েছে ওদেরকে হসপিটালে এনে ভর্তি করালো। আছে ওই পরিবারে, হ্যাঁ, ওরা ওদের নামটি চলে এসছে, ওরা আদৌ মাটি কাটেনি। হ্যাঁ, এই নামটি শুনে, ওরা নিজের নামটি শুনে আমাকে বলছে যে তুমি সাবধান হয়ে যাও, তোমাকে খতম করে দেবো, তোমাকে দুনিয়ায় থাকতে হবে না। আমার বিরুদ্ধে ও দাঁড়িয়েছিল, তোর পরিবারটা আমার বিরুদ্ধে ও দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমার অ্যাগাস্ট পার্টি। আচ্ছা, কি নাম তার, কি নাম? আলফাজ। তো ওরাই কি মারধর করেছে আপনার? হ্যাঁ। ব্রিটিতে পেতে যাওয়া কলকাতার মাটির নিচে পানীয় জলের পাইপ, আর এবার সেই পাইপের সংস্কার করছে কলকাতা পুরসভা। পুরনো পাইপের গায়ে চাপানো হচ্ছে স্টিলের নতুন জ্যাকেট। রাজ্য সরকারের আর্থিক সাহায্যে শুরু হয়েছে সেই কাজ। মাটির নিচে পানীয় জলের পুরনো পাইপ, এবার সেই পুরনো পাইপগুলির সংস্কার করছে কলকাতা পুরসভা। কাজটা শুরু হয়েছে ব্রিটিশ আমলে ফেলা পাইপ লাইন দিয়ে। পুরনো লোহার পাইপে পরানো হচ্ছে মাইল্ড স্টিলের জ্যাকেট। পানীয় জল সরবরাহ অব্যাহত রেখেই এই পাইপলাইন সংস্কারের কাজ রীতিমতো একটা চ্যালেঞ্জ ছিল কলকাতা পুরসভার কাজে। আর তাই অত্যাধুনিক এই জ্যাকেটিং পদ্ধতির মাধ্যমে এই পুরনো পাইপলাইনকে একেবারে নতুন পাইপলাইনে পরিণত করা হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, বিটি রোড এবং তারাতলা রোডে।
এর মধ্যে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে সংস্কার হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের। পুরনো পাইপের উপর পরানো হচ্ছে 750 মিলিমিটার ডায়ামিটারের জ্যাকেট। এই পর্যায়ের কাজের জন্য বরাদ্দ হয়েছে 26 কোটি টাকা। ধীরে ধীরে কলকাতার মাটির নিচে থাকা পানীয় জলের সব পাইপই এভাবে সংস্কার করা হবে, পরানো হবে নতুন স্টিলের জ্যাকেট। পুরসভা মনে করছে পানীয় জলের পুরনো পাইপলাইনগুলির এভাবে সংস্কারে একাধিক সুবিধা হবে। ঘন ঘন লিকেজের সমস্যা কমবে। এর জেরে লিকেজ মেরামতে ঘন ঘন রাস্তাও কাটতে হবে না। এমনিতেই বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের জন্য প্রায়শই রাস্তা কাটতে হয়, এতে কলকাতার রাস্তার সংস্কারেও প্রভাব পড়ে। এভাবে জ্যাকেট পদ্ধতিতে জলের পাইপ সংস্কারের কাজ শেষ হলে সেই সমস্যাও অনেকটা মিটবে বলে মনে করছে কলকাতা পুরসভা। অনেক পুরনো পাইপ, সেটা অনেক জায়গায় লিক হয়ে যায়, সেই জন্য পুরো পাইপটাকে আমরা সেই টলি ক্লাব থেকে আরম্ভ করে আর একদম হাজিরা মোড় পর্যন্ত পুরোটা জ্যাকেটিং করছি। অন্য অন্য ইউটিলিটি সার্ভিস আমরা সিএসসিকেও বলেছি একটা সাইডে করে নিতে, তারপরে রাস্তাটা আমরা ম্যাস্টিক করে দেবো যাতে আর ওই মানুষ যাতে জার্ক না হয়। তারাতলা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং বিটি রোড, এদের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে পানীয় জলের পাইপলাইনের সংস্কারের কাজ। এর ফলে ওই রাস্তাগুলিতে অনেক সময়ই যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পুর কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে একবার কাজ শেষ হলে রাস্তার নিচে পানীয় জলের পাইপলাইন নিয়ে দীর্ঘ সময় নিশ্চিন্ত থাকা যাবে। ব্রিটিশ আমলের পানীয় জলের পাইপলাইনে সংস্কারের কাজ হচ্ছে। সেই আমলের পাইপলাইনে বসছে অত্যাধুনিক জ্যাকেট। এর ফলে পানীয় জল সরবরাহ আরও সুষ্ঠুভাবে করা যাবে বলে আশা কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের ইঞ্জিনিয়ারদের। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।